প্রমিসেস আর মেড টু বি কেপ্ট, অর্থাৎ প্রতিশ্রুতি দেওয়া হয় তা রক্ষা করার জন্য। প্রতিশ্রুতি দিয়েছিল এই রাজ্যের সরকার, এই রাজ্যের প্রশাসন, নিরাপত্তার প্রতিশ্রুতি। কিন্তু গতকাল সাগর দত্ত মেডিকেল কলেজে যে ঘটনা ঘটল, সেই প্রশ্নকেই সামনে এনে দাঁড় করিয়ে দিল, কোথায় আশ্বাসের বাস্তবায়ন, কোথায় নিরাপত্তা? আর এখানেই অনেকে প্রশ্ন তুলছেন, তাহলে কি প্রমিসেস আর মেড টু বি ব্রোকেন? প্রতিশ্রুতি ছিল দুর্নীতিমুক্ত সরকারের, অথচ দুর্নীতির অভিযোগ মেয়রের ওএসডির বিরুদ্ধে তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কর্মী। জানিয়ে দলের সাফাইয়ের বার্তা দিয়েছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ জহর সরকার। সোশ্যাল মিডিয়ায় কি লিখেছেন জহর সরকার, শুরুতেই দেখুন। আরজিকর কাণ্ড ও দুর্নীতির প্রতিবাদে তৃণমূল সাংসদের পদ ও রাজনীতি ছেড়েছেন জহর সরকার। এবার ফের কলকাতার মেয়রের ওএসডির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ নিয়ে সরব হয়েছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগ উঠেছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ওএসডির বিরুদ্ধে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফের তৃণমূলকে নিশানা করেছেন প্রাক্তন আইএএস অফিসার জহর সরকার। এক্সহ্যান্ডেলে তিনি লিখেছেন, যখন আমি দুর্নীতির কথা বলেছিলাম তৃণমূলের ভালো লাগেনি। এখন তৃণমূলের ২ নম্বর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের দাপুটে নেতা ফিরহাদ হাকিমের সঙ্গীর বিরুদ্ধে তার নামের অপব্যবহার এবং অনিয়মের অভিযোগ তুলছেন। মেয়র তার সঙ্গীকে বাঁচাচ্ছেন, দয়া করে দলটাকে সাফ করুন। বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের এক কর্মীর তরফে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ করে বলা হয়, মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে দাবি করে ব্যবসায়ী, সরকারি আধিকারিক ও সাধারণ মানুষের থেকে তোলা আদায় করছেন। ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদের নাম করে নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে একাধিক এজেন্টের মাধ্যমেও কোটি কোটি টাকা প্রতারণা করেছেন। কিন্তু আদতে মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্কই নেই বলে অভিযোগপত্রে দাবি করা হয়েছে। আমি আগে কোনদিন শুনিনি। তারপর যদি কোনো কমপ্লেন থাকে আমাকেই দিত, আমি ইনকোয়ারি করাতাম। এই ব্যাপারটা আমি ঠিক জানি। একটা মানুষের নামে যদি এমনি কোনো অভিযোগ আছে আর ভিত্তি নেই, তখন আমি তাকে কি করে সরব? এরপরই এই নিয়ে সরব হন সদ্য প্রাক্তন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। এটাই আমি বারবার বলেছি যে দলটাকে পরিষ্কার করুন, কিন্তু এই যে পাবলিকলি জিনিসটা বেরোলো তাতে সবারই মানে প্রেস্টিজের লাগলো না, সবারই চিত্রটা ভালো হচ্ছে না, আর কিছুই না। এই বারবার বলছি যে আপনারা দয়া করে এর মধ্যে দেখুন, আপনাদের পার্টির মধ্যে দেখুন যে কি চলছে। তার জন্য আপনারা এখন থেকে যদি দেখতে আরম্ভ করেন, পরিষ্কার করতে আরম্ভ করেন, তবে সকলের পক্ষেই ভালো। এটা নিয়ে আমি কোনো কথা বলবো না, তার কারণ কালকে আমার যা বলার বলে দিয়েছি। দলে আলোচনা উচিত ছিল, দলে আলোচনা করা উচিত, কালকে বলে দিয়েছি ওটা। ফিরহাদ হাকিমের ওএসডির বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কর্মীর অভিযোগ ঘিরে তুঙ্গে উঠেছে তরজা। তিনি এখন আজকে বলছেন, নিঃসন্দেহে তিনি বলছেন দলের মধ্যে পরিষ্কার করার কথা, আর মানুষ চাইছে দলটাকেই পরিষ্কার করে দিতে। এই দলটাকেই পরিষ্কার করে দিতে হবে। এই দলকে আলাদা করে দলের ভিতর থেকে কম্বলের লোম বাঁচার মতো কাউকে বাঁচা যাবে না, দলটাকেই পরিষ্কার করতে হবে, না হলে এর বিরুদ্ধে লড়াই সম্ভব না। গোটা বিষয়টা নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এখানে দুর্নীতির অভিযোগ রয়েছে এবং যার বিরুদ্ধে অভিযোগ সেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। নিশ্চিতভাবে দল গোটা বিষয়টা নজর রেখেছে, দেখছে। আজ এই বিষয়ে কোনো মন্তব্য করব না, যথাসময়ে যথাযথ পদক্ষেপ আপনারা দেখতে পাবেন। পুলিশ সূত্রে দাবি, অভিযোগপত্রে নির্দিষ্টভাবে প্রতারিতদের নাম বা পরিচয়ের উল্লেখ নেই। কারা প্রতারিত হয়েছেন তা চিহ্নিত করতে এবং কিভাবে কি জন্য তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বা চাওয়া হয়েছে তা জানতে শুরু হয়েছে অনুসন্ধান। এবিপি আনন্দ। লাউ তো বটে, কিন্তু অনেকে পরিষ্কার করুন তো বলছেন, কিন্তু পরিষ্কারটা করবে কে? তার কারণ অনেকে এই প্রশ্ন তুলছেন, যাকে ছবিতে দেখা যাচ্ছে মেয়রের পাশের আসনে বসে রয়েছেন, যার বিরুদ্ধে অভিযোগ, খেয়াল করুন অভিযোগটা করছেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কর্মী। ফলে এইটা ধরে নেওয়া যেতে পারে যে এই অভিযোগটা করা সম্পর্কে হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সজ্ঞানে পুরোটা হয়েছে এই অভিযোগ করাটা। এইখানে প্রশ্ন হচ্ছে, এই যাবতীয় দুর্নীতি সম্পর্কে মেয়র সম্পূর্ণ অন্ধকারে। মেয়র বলছেন আমার ওএসডির বিরুদ্ধে দুর্নীতি হয়েছে, কই আমি তো কিছু জানতাম না, আমাকে কিছু জানানো হয়নি, জানালে আমি ডিপার্টমেন্টাল এনকোয়ারি করাতাম। মূল প্রশ্ন মণিশঙ্করটা এইখানে। আমি বলছি, যিনি পুরসভার অভিভাবক, যিনি পুরমন্ত্রী, তিনি জানেন না যে তার ওএসডি এরকম দিনের পর দিন দুর্নীতি করে চলেছে? না, ফিরহাদ হাকিমের ওএসডি মানে উনি কিন্তু পার্টির লোক না, উনি কিন্তু চাকরি করেন এবং সরকারি চাকরি করেন।
এবং এই যে ওএসডি যেটা কথা বলছেন সে বাই প্রমোশনে ওখানে এসছেন, মানে হঠাৎ করে ফিরহাদ হাকিম ওনাকে ডেকে নিয়েছেন যে তুমি আমার দপ্তরে কাজ করো, এই ব্যাপারটা নয়। উনি যে ডেজিগনেশনে আছেন ওইরকম ডেজিগনেশনের অনেকগুলো চাকরি করে বিভিন্ন ডিপার্টমেন্টে ওখানে। ফলে উনির যে দুর্নীতিটা প্রাইম অফিস যখন এই ধর্ষণের কাণ্ডগুলো দেখান তখন মোটামুটি একটা করে প্রাইম অফিসে একটা ইনগ্রিডিয়েন্টস আপনারা দেখান। এই যে অভিযোগটা করা হলো বলছেন শুধু অভিযোগই বলা হচ্ছে, কিন্তু তার মধ্যে কোনো একটা প্রাইম অফিসে এভিডেন্স যার থেকে অ্যাসার্টেন করা যাবে সত্যি সত্যি অভিযোগটার কতটা ভিত্তি আছে। হতে পারে যে ওর বিরুদ্ধে অভিযোগটা আমি বলছি না মিথ্যে, পুরোটাই সত্যি হতে পারে, কিন্তু যেভাবে আপনারা অন্যান্য অভিযোগগুলো দেখান যে আমি আপনার বক্তব্যের একটা অংশ তুলে নিচ্ছি। আমি মানে আপনি সংশয় হচ্ছে না, আপনি আইনজীবী সংশয় হতেই পারেন, কারণ দুদিকটাই আপনি দেখবেন। আমি বলছি তার মানে কোথাও যদি এই অভিযোগটা করার পেছনে যদি সত্যি না হয়ে থাকে, যদি অভিযোগটার মধ্যে কোনো সারবত্তা না থেকে থাকে তাহলে তো আরো মারাত্মক। তাহলে প্রশ্ন তুলতে হবে এই অভিযোগটা করার পেছনে তাহলে অন্য কোনো কারণ রয়েছে। তাহলে আমি আপনাকে একটা কথা বলি, কয়েকদিন আগে আপনাদের টিভি চ্যানেলে এবং সব টিভি চ্যানেলে দেখাচ্ছিল হাইকোর্টে একজন মহিলা আইনজীবী লিফটে তাকে শিরোধার্য করা হয়, এবং যিনি করেছেন যার বিরুদ্ধে অভিযোগ তিনি হচ্ছেন হাইকোর্টের জজের ওখানে বসে থাকেন। তাহলে আপনি বলছেন যে ওখানে বন্দ্যোপাধ্যায় খেয়াল করুন অফিস থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে কর্মী করছেন। আমি বলছি এটা যদি কোনো টম ডিক এন্ড হ্যারি করতেন আপনি তা নিয়ে সংশয় হতেই পারতেন, কিন্তু অভিযোগটা আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কর্মীর থেকে। বন্দ্যোপাধ্যায় কি মঙ্গল গ্রহের লোক নেই, আপনার আমার মতো মানুষই তো, তার অফিস থেকে বলছে, উনি তো নিজে করেননি, তার অফিস থেকে বলছে, মানে সেটা কি আপনারা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় করিয়েছে? এটাও আপনারা কি বলতে চাইছেন? আমি তা বলতে চাইছি না, আমি বলছি ওই অফিস থেকে আসছে। আমি যখন একটা অভিযোগ করছি আমি কোনো না কোনো অফিসে তো বসি, তার মানে সেই অফিসে আমি আবার বলছি এটা যে কোনো অফিস থেকে করা অভিযোগ নয়, এটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কামাক স্ট্রিটের অফিসের এক কর্মী, তিনি অভিযোগটা করেছেন, শঙ্কুদেব পান্ডা। আচ্ছা আমি এখানে একটা শুধু অ্যাডেড ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত অনুসন্ধান করছে পুলিশ, কোনো এফআইআর প্রায় 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে, কোনো এফআইআর এখনো পর্যন্ত রুজু হয়নি এই অভিযোগের প্রেক্ষিতে। দেখুন, একটা অভিযোগ তার সাথে 3-4টে ইম্পর্টেন্ট শব্দ খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। একটা হচ্ছে দূরত্ব, দ্বিতীয়টা হচ্ছে ষড়যন্ত্র, তৃতীয়টা হচ্ছে বখরার লড়াই। এখন মুশকিল হচ্ছে আমরা সবাই জানি যে অভিযোগ এর আগে উঠেছিল যে ফিরহাদ হাকিম মেয়র হন, এটা তো অনেকে চাননি, এটা তো কামাক স্ট্রিট চায়নি। তাই ববি হাকিমের স্টেটমেন্ট আসবার পর এটা আরও দৃঢ় হচ্ছে বিষয়টা যে এই অভিযোগ উনি মানতে রাজি নন। অথচ গোটা বিশ্বব্রহ্মাণ্ডের সবাই জানেন, আমাদের বিরোধী দলনেতাও বলেছেন, প্রেসিডেন্টও বলেছেন, কালালে আবদালে কান পাতলে শোনা যায় যে কালীচরণের কথা হচ্ছে, তার কি কটা ফ্ল্যাট, কি ফিনান্সিয়াল অ্যাপ্রোচ, কোথায় কি আছে সবাই জানেন, সব অভিযোগ কেউ জানেন না এমন নয়, কর্পোরেশনে পা দিলে শোনা যায়। আবার সেই অভিযোগ যেমন উঠেছে, কিন্তু দূরত্ব কি তাহলে এমন পর্যায় পর্যন্ত বেড়েছে যেটা পুলিশ আর আদালত পর্যন্ত যাবে? এখন ববি হাকিমের লেভেলে হচ্ছে, এরপর হয়তো পার্টির আরো বড় লেভেলে হবে। আচ্ছা সেই দূরত্ব মেটানোর জন্যই কি আজকে কেষ্ট্র আর কাজল দুজনে মিলে জরুরি ভিত্তিতে আলোচনায় বসলেন? আমি তোমার কাছে আসছি, আমি বলছি তার মানে তুমি কি এইটা বলতে চাইছো যে অভিযোগটা আসলে একটা অ্যালিবাই, আসলে অভিযোগটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার অফিসের কর্মী করছেন, এবং আমাদের প্রশ্নটা রাখতে দাও, সেটা হচ্ছে হ্যাঁ ফাইন, এবং আরে পুরো বক্তব্যটা তো শোনো, সেটা হচ্ছে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার অফিসের কর্মী করছেন এবং ওএসডি কে টার্গেট করা হচ্ছে, কিন্তু আসলে লক্ষ্য হচ্ছেন ফিরহাদ হাকিম। তার মানে কোথাও ঘুরিয়ে তুমি এইটা বলতে চাইছো অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে টার্গেট করেছেন ফিরহাদ হাকিমকে? ববি হাকিম মেয়র হন বা না হন, এটা নিয়ে তো একাধিক প্রশ্ন উঠেছে। আমার বক্তব্য সেখানে নয়, শুধু দুর্নীতি দেখলে হবে না। আমি যে আসল লাইনটা দিয়ে শেষ করতে চাই এই আলোচনাটার, যে তৃণমূলের এই গৃহদ্বন্দ্বে আমাদের কিচ্ছু যায় আসে না, যা করে করুক, কিন্তু অসুবিধা হয় তখন যখন একটা বক্তব্য হয়। এই লড়াইটাতে আলটিমেটলি এফেক্টেড হচ্ছে কলকাতা কর্পোরেশনের মানুষ, তারা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন, তারা দুর্নীতিতে এফেক্টেড হচ্ছেন, এবং বৃহত্তর অর্থে সারা রাজ্যের লোকেরা ডায়মন্ড হারবারের লোকের কাছ থেকে টাকা তুলে নিয়ে এসছেন। এখন ডায়মন্ড হারবারের এমপির অভিযোগ, এফেক্টেড হচ্ছেন ডায়মন্ড হারবারের লোক। লড়াই হচ্ছে তো। আমি তো বলছি উনি যেটা কথাটা বলছেন শঙ্কু, যে তৃণমূলের যে দ্বন্দ্ব হচ্ছে তাদের কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু একটা বকটুই হচ্ছে। আমি বলছি বকটুই হচ্ছে, আরজিকর হচ্ছে, আর ওরা সিবিআই এর কাছে তদন্তটা ভাত দিয়ে পরে মামলাটাকে চেপে দিচ্ছে যেন আর কোনোদিনই না হয়। যদি হতো আপনারা সিবিআই যখন করতে পারছেন, আর কতগুলো ইনফরমেশন নেবেন, যখন বকটুয়ে দেখলেন সিবিআই কিছু করতে পারছে না, নারদা কেসে শুধুমাত্র শুভেন্দুকে আড়াল করে রেখেছে বলে মানে আপনারা সিবিআই এর কাছে বলবেন যে না ঠিক আছে, তাহলে যে অভিযোগটা শুধু অভিযোগের আকারে আছে, যেটা বলছি যেটা অভিযোগের আকারে আছে, অভিযোগের আকারে আছে, আমি
এখানে কনিনিকা, প্লিজ আমি কনিনিকা ঘোষের কাছে আসবেন বলছি। কনিনিকাদি গুরুত্বপূর্ণ, আমরা বারে বারে এই কারণে বলছি যার বিরুদ্ধে অভিযোগ, কনিনিকাদি যার বিরুদ্ধে অভিযোগ সেটা হচ্ছে ফিরহাদ হাকিমের ওএসডি, তিনি নাকি দুর্নীতি করেছেন, সবটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে, এইটা মারাত্মক অভিযোগ। হ্যাঁ, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে অভিযোগ করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের একজন বললেন, আর তারপরে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা জানেন না, ফিরহাদ হাকিম বলবেন ফিরহাদ হাকিম জানেন না তার ওএসডিকে নিয়ে। ওরা শুধু জানেন না আর জানেন না, তাহলে কোনটা জানেন? আর যদি নাই জানেন তাহলে আছেন কেন কর্পোরেশনে, আছেন কেন সরকারে? এ জানেন না এটা, ও জানেন না ওটা, ও জানেন না ওটা, সব কিছুই এরা জানেন না। তাহলে যখন দুর্নীতিগুলো তখন জানেন না সব কিছু, আমি কিছু জানি না, আমি কিছু দেখিনি, আমার নামে কিছু নেই, এই হচ্ছে কন্টিনিউয়াসলি ওদের বলা কথা। আসলে দেখুন, মানুষ সবই বুঝতে পারছেন, প্রত্যেকটা মানুষ বুঝতে পারছেন অভিষেক আর ফিরহাদ হাকিমের কি হলো, ফিরহাদ হাকিম আর জহর সরকারের কি হলো, তাই দিয়ে রাজ্যবাসীর কিছু যায় আসে না। রাজ্যবাসী দেখছে প্রতিটি প্রশ্নে, প্রত্যেকটা একদম মূল প্রশ্ন যে দুর্নীতির প্রশ্ন। আমি কনিনিকাতে এই একেবারে দুর্নীতির প্রশ্ন আমি এইখানে দর্শকদের একবার দেখাতে চাইবো যে দুর্নীতির কিছুক্ষণ আগে মণিশঙ্কর চট্টোপাধ্যায় বলছিলেন না যে অভিযোগ এসেছে মানেই যে সেটা সার সত্য, এটা মনে করার কোনো কারণ নেই। কিন্তু অভিযোগ যদি কোথাও একটা ভিডিও আকারে আসে, যে ভিডিও গতকাল পোস্ট করেছিলেন শুভেন্দু অধিকারী পোস্ট করছেন যে 125 নম্বর ওয়ার্ডে যিনি তৃণমূল কাউন্সিলর, ভিডিও পোস্ট করে তিনি দাবি করছেন যে একেবারে স্কোয়ার ফুট হিসাবে ফ্ল্যাটের বকরা জন্য তিনি রফা করছেন প্রমোটারের সঙ্গে। আমি এইখানে দেখাতে চাইবো ভিডিওতে কি রয়েছে, কি পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী, এবং তার প্রেক্ষিতে যার বিরুদ্ধে অভিযোগ ওই 125 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, তারই বা কি বক্তব্য পরপর দেখুন। আপনি টোটালি জমির প্রতি বলছেন, আগে বলে দিলাম মাসের আগে কাজটা ফিনিশ করে, তো সেরকম তাহলে আপনাকে দিয়ে দেবো, কাজ ফিনিশ করতে গেলে টার্গেট থাকবে, এটা তাহলে একটু বলে দিন, তাহলে কত কি দিতে হবে, কত কি। আমি সত্যি কথা বলতে আমার কিন্তু এই সম্বন্ধে কোনো আইডিয়াও নেই, বা কোনোদিন কি এর উপরে আমি এই অনার্সি বাগেরটা শুনিয়েছি যে ও স্কোয়ার ফিট হিসাবে নেয়। স্কোয়ার ফিট কত টাকা? 150 টাকা করে নেয়। কত কি দিতে হবে, কত কি। আমি সত্যি কথা বলতে আমার কিন্তু এই সম্বন্ধে কোনো আইডিয়াও নেই, বা কোনোদিন কি এর উপরে আমি এই অনার্সি বাগেরটা শুনিয়েছি যে ও স্কোয়ার ফিট হিসাবে নেয়। স্কোয়ার ফিট কত টাকা? 150 টাকা করে নেয় স্কোয়ার ফিট। 150 টাকা স্কোয়ার ফিট? হ্যাঁ, ওইটা বাঁচবে নেয়। আমি সেটাও বলছি না, আমি সে কথা বলছি না, ও অত আমাদের দরকার নেই, আমাকে 80 টাকা করে দিলেই আমাকে। 80 টাকা করে স্কোয়ার ফিট বলছেন? হ্যাঁ, টোটাল বিল্ডিং এ যা স্কোয়ার ফিট আছে। হ্যাঁ হ্যাঁ, মানে এখন তিনটা রিজার্ভ করে না একটা ফ্লোর, যে কোনো একটা ফ্লোর টোটাল 7টা হিসাব করে একটা হিসাবে জমিটার তো হিসাব আছে। তাহলে জমিটার হিসাব বছর কি তারও বেশি হবে। আমার বাড়িতেই এসেছিল, ভিডিও করবে বলে তো আর আসেনি, এসেছিল 3টে ছেলে আমার কাছে এসে, দিদি আপনার সঙ্গে একটু দরকার আছে বলে। তখন বলছে কি না দিদি তাহলে একটা কথা বলি। আমি হ্যাঁ বলুন। অনেকে তো 80 টাকা 100 টাকা স্কোয়ার ফিট হিসাবে নেয়, আপনার আমি কি আমি ইনলিগাল আর লিগাল, আমি 80 টাকা স্কোয়ার ফিট হিসাবে টাকা নেব, এই যে টাকা বলেছি না এইটাই শুধু রেকর্ড করেছি। 1 বছর আগে যে ভিডিওটা হয়েছে আজকে কেন বলেন এটা ষড়যন্ত্র? ওই তো ওইটুকু ভয়েস আমারই, তারপরে কি করেছে, কি ভয়েস করেছে আমার জানার দরকার নেই। আমি এর এগেইনস্টে তো একটা মানহানি মামলা করব। কনিনিকাদি দেখুন, তাহলে আপনারাই, আমি ভিডিও কি হয়েছে কি সেটার আলাদা কথা, প্রশ্ন হচ্ছে যে এইটাই যে ভিডিওতে এরকম কথা দেখা যাচ্ছে বারবার। উনি নিজে বলছেন, ওনার স্বর উনি নিজেই বলছেন, অন্য কেউ না, উনি নিজেই বলছেন, এডিট করা হয়েছে। তারপরে বলছেন 80 টাকা এইটা বলছেন, বাকিটা উনি নিজে বলছেন। আসলে দেখুন, এটা একটা কথা, ভিডিওটা একটা কথা। আপনি গোটা কলকাতায় আপনি ঘুরুন ওয়ার্ডগুলোতে, কান পাতলে প্রত্যেকটা জায়গায় শুনতে পাবেন এইটা একই কথা। এর জন্য আলাদা করে ভিডিও লাগে না, আলাদা করে সবাই জানেন, এবং দুর্নীতিতে গোটা দলটায় আর কিছু অবশিষ্ট। আমি একবার একটা স্মরণ করিয়ে দেবো। আমি বলছি একটা হচ্ছে অনেকে এইটা বলে থাকেন যে কলকাতা পুরসভা এলাকায় নাকি টাকা না ফেললে কোনো কাজ হয় না, পাতাটুকু পর্যন্ত নড়ে না। অনেকে এই প্রশ্ন অনেকে করে থাকেন যে কাউন্সিলররা এত অর্থবান কি করে হচ্ছেন, বিশেষ করে গার্ডেন রিচ কাণ্ড সামনে আসার পর। কিন্তু তারপরে তো একেবারে সরাসরি ভিডিও পোস্ট করে দিচ্ছেন শুভেন্দু অধিকারী। দেখুন, আমি আপনাকে একটা কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কাউন্সিলরদের মিটিংয়ে প্রকাশ্যে বলেছিলেন যে আপনারা জলের লাইন, ইলেকট্রিক লাইন এসব থেকে টাকা তোলেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন মিটিংয়ে দাঁড়িয়ে। এখন মুশকিল হচ্ছে এই কাউন্সিলরের সমস্যা হয়ে গেছে অন্য জায়গায়। উনি তো রেট কমিয়ে দিয়েছেন, উনি স্কোয়ার ফিটে 80 টাকা বলে ফেলেছেন।
মার্কেটে অন্যান্য সব কাউন্সিলর তৃণমূলের রেগে গেছে, ওনাকে ফোন করে বকাবকি করছে, বললো 150-200 টাকা রেট চলছে, আপনি 80 টাকায় সেটেলমেন্ট করছেন। ইয়ার কি হচ্ছে? এখন চাপ হয়েছে এটা, ওনাকে সুরক্ষা ব্যবস্থা দিতে হবে। আর দরমসাই থামুন, মানুষ কি বলতে চাইছে? সিপিএম এর আমলে যেটা ছিল একই রকম ভাবে তৃণমূল নিয়ে আসছে। তৃণমূল কি একই রকম নির্বাচনে আমি শুধু মাঝে মধ্যে আমি অতীতে রেফারেন্স দিয়ে থাকি। আমি মণিশঙ্কর চট্টোপাধ্যায়ের কাছে আসতে চাইবো। আমার শুধু এক সেকেন্ড আমি শুধু এইখানে দর্শকদের মনে করিয়ে দেবো যে নেতাজিকে ডাকুন, সুভাষ দাকে ডাকুন। মনে আছে নিশ্চয়ই আপনাদের যে একেবারে বাড়ি সংস্কারে কাজ চলছিল, একেবারে একদল সিন্ডিকেটের সদস্য তারা গিয়ে সুভাষ দাকে ডাকতে চেয়েছে। আমি বলছি এই রকম ট্রেন্ড, সেই ট্রেন্ডের আজ পর্যন্ত কি তাহলে কোনো পরিবর্তন হয়নি? আমি একটা শুধু স্মরণ করিয়ে দিই, দর্শকদেরও স্মরণ করিয়ে দেব। তারিখটা ছিল 18/6/2019। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি কোট আনকোট বলছি, বাংলার বাড়ি তাতে 25,000 টাকা নিয়ে নেবে গরিব লোকের কাছ থেকে, এটা যেন না হয়। ইকোনমিক অফেন্স গ্রুপ তৈরি করেছি, ডাইরেক্ট সিএমওতে কমপ্লেন করতে বলেছি, যদি কেউ নিয়েও থাকেন ফেরত দিয়ে দেবেন। সমব্যথী 2000 টাকা থেকেও 200 টাকা নিতে হবে। আমি বলছি এইগুলো দলীয় কর্মীদের উদ্দেশ্যে সরাসরি বার্তা দিয়েছিলেন 2019 এবং তারপর বহু মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। তাহলে মানে ছবির কিছু পরিবর্তন হয়নি মণিশঙ্কর? যে ঘটনাগুলো আপনি দেখালেন ভিডিওটা, আপনি যতদিন আপনাদের এই স্টুডিও হয়েছে মাঝে মাঝেই এই সব ঘটনা দেখা যায়। যারা যে কোনো পার্টির লোক হোক না কেন, কিছু কিছু লোক এগুলো থাকে, এগুলো তো একদমই ঠিক নয়, কিন্তু এগুলো কোনোদিন ঘটেনি। মানুষ বলছে যে বামফ্রন্ট সরকারের আমলে যেভাবে কর্পোরেশনে চুরি হতো, আপনারা সেইটা একটু চেঞ্জ হবে ভেবেছিলাম, কিন্তু একই রকম ভাবে নিয়ে আসছেন। আর আমি বলছি এই ধরনের ঘটনা যদি একটা আমি বলছি আমাদের দায়িত্ব হচ্ছে যা খবর হচ্ছে সেটা দর্শকদের সামনে তুলে ধরা। আমি বলছি তারপরে একেবারে সত্যাসত্য বিচার করা, দুর্নীতি মুক্ত করাটা শাসক দল এবং সরকারের দায়িত্ব। আমি এইখানে আমার পরবর্তী অংশে আসতে চাইবো, সেটা হচ্ছে রাজন্যা হালদার এবং প্রান্তিক চক্রবর্তী। আপনারা জানেন যে গতকালই তৃণমূল ছাত্র পরিষদের তরফে একেবারে অফিসিয়ালি তাদেরকে সাসপেন্ড করা হয়েছে এবং রাজন্যা হালদার, প্রান্তিক চক্রবর্তী তারা বলছেন যে ছবিটার জন্য তাদের সাসপেন্ড করা হয়েছে। ছবিটা দেখার পর যদি দল বিচার করত তাহলে এই অভিমানটা থাকতো না। টিএমসিপি রাজ্য সহসভাপতির পদ থেকে সাসপেন্ড হওয়ার পর এই কথা বলছেন প্রান্তিক চক্রবর্তী। কি বলছেন? একেবারে কুণাল ঘোষকে পর্যন্ত নিশানা করে রাজন্যা হালদার। আমি রাখবো আপনাদের সামনে। আমার কাছ থেকে এখনো পর্যন্ত এই শর্ট ফিল্মটি দেখাও হয়নি, এর বিষয়ে জানার চেষ্টাও হয়নি, শুধুমাত্র আমাকে সাসপেন্ড করা হয়েছে। আঘাত নয়, তবে অবশ্যই একটা অভিমানের জায়গা তো থাকবেই। আঘাত নয় তাই, কিন্তু অভিমান আছে। আমার ছবিটা দেখার পর বিচার হলে আমার এই অভিমানটা হয়তো থাকতো না। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বাংলা যে আন্দোলন দেখেছে তা সাম্প্রতিককালে বেনজির। জুনিয়র ডাক্তারদের শিরদাঁড়া জোরের সামনে নতি স্বীকার করতে হয়েছে পুলিশ প্রশাসন এবং স্বয়ং মুখ্যমন্ত্রীকে। এই প্রেক্ষাপটে তিলোত্তমাদের প্রতিবাদ নিয়ে শর্ট ফিল্ম তৈরি করায় শুক্রবার টিএমসিপি থেকে সাসপেন্ড করা হয়েছে রাজ্য সহসভাপতি প্রান্তিক চক্রবর্তী এবং ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার সহসভানেত্রী রাজন্যা হালদারকে, যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে টিএমসিপির ইউনিট প্রেসিডেন্টও। এই সাসপেনশনের আগেই কুণাল ঘোষ ফেসবুকে লেখেন, আরজিকর প্রসঙ্গ উল্লেখ করে একটি শর্ট ফিল্মের খবর এসেছে, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। আমরা তিলোত্তমার ঘটনার ন্যায় বিচার চাই। এই স্পর্শকাতর বিষয়কে প্রচারে ব্যবহার করার চেষ্টার আমরা বিরোধী। প্রসঙ্গত গত রবিবার নন্দনে লঞ্চ হয় কুণাল ঘোষের লেখা পুজোর গানের ভিডিও অ্যালবাম। সেই প্রসঙ্গ টেনে কার্যত খোঁচা দিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের সদ্য সাসপেন্ডেড রাজ্য সহসভাপতি প্রান্তিক। কুণালদা পুজোয় গান বানিয়েছেন এবং খুব সুন্দর গান, আমার খুব ভালো লাগলো। সাংবাদিকতার বাইরে কুণালদার একটা শিল্পী সত্তা প্রকাশ পেয়েছে। নোবেল চোর বলে একটি ছবি হয়েছিল, মিঠুন চক্রবর্তী বানিয়েছিল, মিঠুন চক্রবর্তী অভিনীত, সুমন বাবুর ছবি। তো নোবেল চুরি নিয়েও তো সিবিআই তদন্ত আছে, ছবি হয়েছে। বরুণ বিশ্বাস প্রলয় বানানো হলো, সিবিআই তদন্ত আছে বরুণ বিশ্বাসের উপর, তারপরে তো ছবিটা হয়েছে। কুণালদা যখন পুজোর জন্য 3টে গান লিখেছিলেন, দলকে জানিয়ে লিখেছিলেন, আমার মনে হয় না। দেবদা যখন প্রধান বানিয়েছিলেন, দলকে জানিয়ে বানিয়েছিলেন, আমার মনে হয় না। আমি শুধু কুণালদাকে কেন, আমি আমার সিপিএম নেতৃত্বদের বলবো, বিজেপি নেতৃত্বদের বলবো, সাধারণ মানুষ সবাই দেখুন। রাজন্যা বা প্রান্তিক তারা অনেক ছোট, আমি এসব নিয়ে একটি কথাও বলবো না। একটা বিষয় তদন্ত চলছে, সেই বিষয়টাকে প্রত্যক্ষভাবে আরজিকর বা এই তিলোত্তমার বিষয়টিকে এনে এই ধরনের কোনো কাজে
দল অনুমোদন করেনি। এটা কার পক্ষে সিনেমা হচ্ছে বা কার বিপক্ষে সিনেমা হচ্ছে এটা বিষয় নয়। আমার গানেতে তো সবুজ সাথী থেকে লক্ষ্মীর ভান্ডার। আমার মনে হয় ওনাদের এর পরের ধাপে একেবারে অস্কারের জন্য আবেদন করে দেওয়া উচিত। দলের কর্মসূচি কি? যে কোনো মূল্যে আরজি করের ঘটনার উপরে প্রলেপ লাগিয়ে দেওয়া, প্রমাণলোপের ক্ষেত্রে, প্লেস অফ অকারেন্সকে অল্টার করার ক্ষেত্রে, দ্রুত দাহ করার ক্ষেত্রে, সন্ধ্যার পরে পোস্টমর্টম করার ক্ষেত্রে, মেয়েটির বাবা মাকে টাকা অফার করার ক্ষেত্রে এবং বিভিন্ন সময় এইখানে প্রতিবাদকে বাজেয়াপ্ত করবার ক্ষেত্রে তৃণমূলের সরাসরি ভূমিকা ছিল। তা সেটা নিয়ে যদি কেউ প্রতিবাদ করেন দলের মধ্যে থেকে তাকে সাসপেন্ড হতেই হবে। ঘটনা আবার প্রমাণ করে দিল যে তৃণমূলের এই সঞ্জীব ঘোষের সঙ্গে যে কর্মকাণ্ডের প্রতি দলের সম্পূর্ণ সহযোগিতা আছে। এটাই যদি নেতাদের সম্মতিতে থাকতো, তাদের যদি দু একজনকে ফিল্মে মুখ দেখানোর সুযোগ দেওয়া হতো তাহলে তো পাশ করে যেত। ফলে তৃণমূলে কোনো শৃঙ্খলা নেই, থাকতে পারে না। গরুর গাড়ির যেমন হেডলাইট হয় না, তৃণমূলের তেমন শৃঙ্খলা বলে শব্দটা বেমানান, কিছু নেই। কিন্তু কখন কে কার উপরে কুপিত হবেন, আজকে যে কোপ দিচ্ছে কাল বাদে পরশুদিন সে কোপ খাবে, এটাই তৃণমূলের চেহারা। 2 তারিখ শর্ট ফিল্ম মুক্তি নিয়ে অনড় রাজন্যা প্রান্তিক, তারপর বিতর্কের জল কোন দিকে গড়াবে সেটাই দেখার। পার্থপ্রতিম ঘোষ, শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এই অভিযোগ মাঝে মধ্যেই শোনা যায় যে শিল্পের স্বাধীনতায় শাসকের রোষ। আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই মহানন্দাদি, রাজন্যা হোক বা প্রান্তিক হোক, তারাও কিন্তু একই কথা বলছেন। আমি বলছি সেই একই রোষ কি তাহলে দলের অন্দরে পর্যন্ত পড়ছে নাকি? দেখো, 1879 সালে হেনরি কিপসন একটা বিশ্ববিখ্যাত নাটক লিখেছিলেন ডলস হাউস, এবং ডলস হাউসের সেখানে প্রতিবাদী নারী চরিত্র নোরা সমাজের প্রতি প্রতিবাদ জানিয়ে গৃহত্যাগ করে। সেই সময়কার মানুষ হেনরি কিপসনকে বাধ্য করেছিলেন সেই লাস্ট সিনটা চেঞ্জ করার জন্য। তিনি চেঞ্জ করেছিলেন, তারপর আবার পরবর্তীকালে অরিজিনালটা পাবলিশড হয়। তো আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে, এত আধুনিক পৃথিবীতে দাঁড়িয়ে আমাদের এইগুলো কেন দেখতে হচ্ছে যে একজন শিল্পী তার স্বাধীনতা পাচ্ছে না তার একটা নিজস্ব শিল্পী সত্তা প্রকাশ করার জন্য। একটা ছবি সে তৈরি করেছে সাম্প্রতিক ঘটনার উপরে, এবং এত নিন্দনীয় একটা ঘটনা যেটাতে শাসক দল বিরোধী দল সবাই এক বাক্যে কিন্তু নিন্দা করছে। তার অন্য একটা অভিব্যক্তি হচ্ছে সিনেমা, যেটা পপুলার মিডিয়াম, যেটা সবাই দেখে। সেখানে এই মেয়েটি বা এই ছেলেটিকে কেন এই প্রতিবাদটাকে কেন রোধ করার চেষ্টা করা হচ্ছে? একটা কথা হচ্ছে যে গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে যদি সন্ত্রাস যুক্ত হয়ে যায়, এটা কিন্তু এক ধরনের সন্ত্রাসী। যখন কেউ স্বাধীনতাটা রোধ করে সেটাকে একটা সন্ত্রাসী বলা হয়। এই সন্ত্রাসটা যুক্ত হয়ে গেলে কিন্তু গণতন্ত্রটা স্বৈরতন্ত্র হয়ে যায়, এবং সেটা গণতান্ত্রিক দেশের জন্য ভালো নয়। ভারত লার্জেস্ট ডেমোক্রেসির দেশ, সেটা যেন আমরা ভুলে না যাই। কাজেই স্বাধীনতা, শিল্পীকে স্বাধীনতা দিতে হবে। সে প্রতিবাদ করুক বা তার একটা বক্তব্য থাকতে পারে, কিন্তু সেটাকে আটকানো কিন্তু কোনোভাবে কোনো জায়গাতেই রাষ্ট্রের কর্তব্য হওয়া উচিত নয়। এক্ষেত্রেও ঠিক তাই হয়েছে, এবং এটা বাঞ্ছনীয় নয়। আর বাঙালিরা আমরা তো উদার মনস্ক বলে দাবি করি। যখন ভারতবর্ষ একটা অন্য কথা ভাবে, আমরা বাঙালিরা কিন্তু সবসময় তার অন্য কথা, তার উল্টো দিকটা ভেবেছি, যার জন্য বাংলা রেনেসা এনেছে। কিন্তু এই জিনিসগুলো যদি চলে যায় তাহলে বাঙালির নিজস্ব পরিচয়, নিজস্ব সাংস্কৃতিক পরিচয়টা হারিয়ে যায়। মহানন্দদি যেটা বলছেন, গণতন্ত্রের মধ্যে যদি স্বৈরতন্ত্রের সুর পাওয়া যায় তাহলে সেটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। আমি বলছি পাশাপাশি এটাও অনেকে বলছেন যে বিভিন্ন জায়গায় যেভাবে প্রতিবাদের সুর, আরজি করে প্রতিবাদের সুর যেভাবে প্রতিদিন ধ্বনিত হচ্ছে, সেটা কি কোথাও তার অনুরণন কি এই ছবিতে পাওয়া যেতে পারে? সেই কারণেই কি ব্যবস্থা নেওয়া হলো আমরা জানি না, কিন্তু পাশাপাশি এই উদ্বেগটা সমানভাবে আমাদের থাকবে যে যে প্রতিশ্রুতি পাওয়া গেছিল সেই প্রতিশ্রুতি বাস্তবে রক্ষিত হলো কোথায়, যেখানে ডাক্তারদের নিরাপত্তার প্রশ্ন জড়িয়ে রয়েছে।